আবু সায়েদ সে ভাবতেই পারেনি যে আমি বুক পেতে দিলে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে বাস করি, আমি বুক পেতে দিলে আমার বুকে গুলি করবে, সে ভাবতেই পারেনি। একটা বাচ্চা, শিশু বাচ্চা ছাদে খেলা করছে, সেও গুলিবিদ্ধ। তো এর থেকে আসলে হতাশাজনক আর কিছু হতে পারে না। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকা চোখে দেশ অনুষ্ঠানে। দর্শক, অনুষ্ঠানে আজকের অতিথি মোহনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মনিরুল ইসলাম। মনিরুল, আপনাকে স্বাগত। আপনাকেও ধন্যবাদ। প্রথমেই দেখে নেব বিভিন্ন পত্রিকার শিরোনামগুলো। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি প্রথম আলো শিরোনাম করেছে এলাকা ভাগ করে ব্লক রেড, হাসপাতাল ঘুরলে মৃত্যুর সংখ্যা বাড়ছে, দলের দুর্বলতা প্রকাশ্যে পাল্টাপাল্টি দোষারোপ। দৈনিক ইত্তেফাক, শিক্ষার্থীদের রাজাকার বলেনি প্রধানমন্ত্রী, চালের দাম কমেনি, সবজিতে স্বস্তি। সমকাল শিরোনাম করেছে সংঘাত প্রাণহানির দায় কার, আহতদের চিকিৎসার জন্য যা যা দরকার করবে সরকার। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে তাণ্ডবে এলাকায় ছিলেন না এমপি মন্ত্রীরা, ঢাকা মেডিকেলে আহতদের পাশে প্রধানমন্ত্রী। যুগান্তর থেকে একটি শিরোনাম পড়ছি, যুগান্তর শিরোনাম করেছে রাজস্ব আদায়ে 5 চ্যালেঞ্জ, আহত সবার চিকিৎসা ও রোজগারের ব্যবস্থা হবে। দেশ রূপান্তর শিরোনাম করেছে নাশকতাকারীদের ধরতে সহযোগিতা করুন, বিদেশি চাপ সামালে যে কৌশল। বণিক বার্তা শিরোনাম করেছে দেশে দেশে রেমিটেন্স শাটডাউনের আহ্বান, প্রবাসী আয়ে প্রভাব পড়ার আশঙ্কা। দ্য ডেইলি স্টার শিরোনাম করেছে কক্সফায়ার রান কাউন্টার টু নো ফ্যাক্ট। আমরা এই মুহূর্তে আলোচনা করব প্রথম আলোর একটি শিরোনাম নিয়ে। মনির, আপনি জানেন যে বর্তমানে কোটা নিয়ে যেই আন্দোলন চলছে, আমাদের ছাত্র আন্দোলন, সেটার সার্বিক পরিস্থিতি সম্পর্কে আপনার কাছে একটু জানতে চাইব। আসলে শুরু থেকে কিন্তু কোটা আন্দোলন নিয়ে মানুষের মধ্যে একটা আশা আকাঙ্ক্ষা ছিল, বিশেষ করে যে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে আন্দোলন তাদের দাবি আদায় কিন্তু করতেই পারে, এটা কিন্তু খুবই স্বাভাবিক একটা ঘটনা। তো সেক্ষেত্রে শিক্ষার্থীদের যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু অত্যন্ত যৌক্তিক ছিল, কারণ আধুনিক তথ্য প্রযুক্তির এই যুগে আসলে মেধার জয়গান কিন্তু সবখানেই কিন্তু মেধাকে প্রাধান্য দেওয়া হয়, কিন্তু কিছু কিছু সেক্টর আছে যেখানে মেধার কোনো বিকল্প নাই। তো অর্থাৎ আমরা যদি প্রোডাক্টিভ কোনো প্রতিষ্ঠানের কথা চিন্তা করি, সেখানে কিন্তু মেধা লাগবেই, সেখানে তাত্ত্বিক জ্ঞান লাগবেই। তো সেই জায়গা থেকে আমি যদি চিন্তা করি যে এই কোটা আন্দোলন নিয়ে কিন্তু অনেকগুলো প্রশ্নের সম্মুখীন হতে হয়। তো যেমন প্রধানমন্ত্রী কিন্তু আসলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি কিন্তু যে দেশ নিয়ে চিন্তা করেন, তিনি কিন্তু ছাত্র দেশপ্রেমিক, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু তার আশপাশে তিনি যাদের নিয়ে কাজ করেন, তো তাদের মধ্যে অনেক গলদ রয়ে গেছে। আমার মনে হয় প্রধানমন্ত্রীকে কিন্তু অনেকটা মিসগাইড করা হয় অনেক ক্ষেত্রেই। তো এই যেইটা কিন্তু আমরা যে আরো স্পষ্ট হলো যে কোটা আন্দোলনকে ঘিরে, কারণ প্রধানমন্ত্রী কিন্তু মেনে নিয়েছে, মানে হাইকোর্ট কিন্তু তারা একটা অ্যাপিলেট ডিভিশন, তারা একটা রায় দিয়েছে কোটার পক্ষেই, অর্থাৎ শিক্ষার্থীদের যেই দাবিটা ছিল সেই দাবিটা তারা পূরণ করেছে। তাহলে এটা কেন আগে হলো না কেন, তাই না? এটা তাহলে প্রধানমন্ত্রীকে হয়তো কেউ মিসগাইড করেছে। তো সেক্ষেত্রে বলাই যেতে পারে যে তার খেসারত কিন্তু আমরা দেখেছি যে মাঠে সাধারণ শিক্ষার্থী, আজকের প্রথম আলোয় এসেছে 209 জন সব মিলে মারা গেছে, এর মধ্যে পুলিশও আছে, সাধারণ পথচারীও আছে। সবচেয়ে দুঃখজনক যে ব্যাপারটি যে একটা বাচ্চা, শিশু বাচ্চা ছাদে খেলা করছে, সেও গুলিবিদ্ধ। তো এর থেকে আসলে হতাশাজনক আর কিছু হতে পারে না। কিন্তু আমরা দেখেছি আন্দোলন যারা করছে, যারা জড়িত ছিল, এরকম সাধারণ শিক্ষার্থীরাই বেশি, যদিও শিক্ষার্থীদের ভেতরে অনেক পক্ষই কিন্তু সুযোগ নিয়েছে। যেমন আমরা দেখেছি যে মেট্রো রেলের যেই ভাঙচুর, এই ভাঙচুর কিন্তু আসলে শিক্ষার্থীরা করেনি, এখানে কিন্তু একটা পক্ষ সুযোগ নিয়েছে। তো কয়েকটি গণমাধ্যমে এসেছে যে বাস ড্রাইভাররা, বাস শ্রমিকরা, পরিবহন শ্রমিকরা তারা এই কাজটি করেছে। তো আমার মনে হয় এই যে সংখ্যাটা, এটা উড়িয়ে দেওয়ার মতো না, কারণ মেট্রো রেল চালু হওয়ার পরে আমাদের জীবনযাত্রা যেমন সহজ হয়েছে, সেক্ষেত্রে গণপরিবহনের ভাড়াও কিন্তু অনেক কমেছে। তো এই যুক্তিটাও কিন্তু আসলে ফেলে দেওয়ার মতো না যে এখন যারা আন্দোলন করছে তাদের এলাকা ভিত্তিক ব্লক রেট দিচ্ছে। তো
তো এটিও কিন্তু দুঃখজনক। জি। তারপরে কোটা আন্দোলনের যে মূল যেই সমন্বয়ক দুজন, তাদের হাসপাতালে অসুস্থ অবস্থা, তাদেরকে আবার ডিবি হেফাজতে নিয়েছে। জি। তো এটিও দুঃখজনক। এগুলো আসলে একটা আমাদের মতো দেশে এটা আমরা মানতে পারি না। এটা খুবই সবকিছু হতাশাজনক। মিলিয়ে যে চাঞ্চল্যকর পরিস্থিতি চলছে তা আসলেই অনাকাঙ্ক্ষিত। মনির, এরপরে আমরা যদি জানতে চাই, আরেকটি ব্যাপার আমি উল্লেখ করতে চাই, সেটি হচ্ছে যে আমাদের বাংলাদেশের বর্ষিয়ান রাজনীতিক আলহাজ কামাল আহমেদ মজুমদার, সাবেক শিল্প প্রতিমন্ত্রী, তো উনি স্থানীয় এমপি, তিনি একটি কথা বলেছেন কালকে গণমাধ্যমে এসেছে যে সরকার কিন্তু কয়েকটা পুলিশ অসিকে বদলি করেছে, তো এর মধ্যে যারা কাফরুল থানাও রয়েছে, অথচ কাফরুল থানা কিন্তু মাঠে থেকে কাজ করেছে, তাদের জনবল কম, এটা মানতেই হবে। কিন্তু কাফরুল থানাকে করছে, কিন্তু মিরপুর মডেল থানা, রূপনগর থানা এবং পল্লবী থানার অসিকে কিন্তু প্রত্যাহার করা হয়নি। তো যে প্রধানমন্ত্রীর আমি আশপাশে যেটা বলছিলাম, তো আমলারা কিন্তু তাকে ঘিরে রেখেছে, সেই আশঙ্কার কথাই কিন্তু কামাল আহমেদ মজুমদার বলেছেন। আমরা পরবর্তী প্রশ্নতে যদি যাই, দলের দুর্বলতা প্রকাশে পাল্টাপাল্টি দোষারোপ, এই জায়গা থেকে আপনার মতামতটা কি? দেখুন, একটি দল যদি 16 বছর আওয়ামী লীগ ক্ষমতায় রয়েছে, তো ক্ষমতায় থাকলে কিন্তু সবাইকে সন্তুষ্ট করা যায় না, কারণ শাসককে কঠোর হইতেই হয়। শাসক যদি কঠোর না হয় তাহলে তার দেশ চালানো কষ্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে অনেকেই অনৈতিক দাবি করেন, অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করেন। সেক্ষেত্রে যদি কেউ না পান, সেক্ষেত্রে কিন্তু তারা গ্রুপিং কিন্তু অটোমেটিক হয়ে যায়। এবং আওয়ামী লীগ কিন্তু একটি প্রাচীনতম সংগঠন এবং ঐতিহাসিক সংগঠন। বঙ্গবন্ধু আসলে আওয়ামী লীগকে সেইভাবেই সাজিয়েছিলেন পরে। তো সেই দলের মধ্যে যে এত গ্রুপিং, কারণ আমরা আন্দোলন দেখেছি, আন্দোলনে কিন্তু আওয়ামী লীগের ওইভাবে পাট ছাত্রলীগ একদিকে, যুবলীগ একদিকে। সুদবিহীন ব্যাংকিং এ আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। স্বেচ্ছাসেবক লীগ একদিকে। যদি সব পক্ষ যদি এক থেকে মাঠে সেই আগের মতো যদি জোরালো আন্দোলন করতে পারতো, জোরালোভাবে তারা জনগণের জানমাল রক্ষার জন্য যে চেষ্টা করছিল, সেটি কিন্তু খুব সহজেই করতে পারতো। কিন্তু এই যে গ্রুপিং, দ্বন্দ্ব, এর কারণে কিন্তু আওয়ামী লীগ অনেক পিছিয়ে গেছে, যেটা আমরা কোঠা আন্দোলনকে ঘিরে দেখেছি। জি, যার প্রেক্ষিতে আসলে দোষারোপের জায়গাটা একজন আরেকজনের দিকেই দিতে চায়। এরপরে আমরা বাংলাদেশ প্রতিদিন থেকে একটি শিরোনাম নিব। দেখতে পাচ্ছি এমপি মন্ত্রীদেরকে নিয়ে একটি শিরোনাম করেছে, তাণ্ডবে এলাকায় ছিলেন না এমপি মন্ত্রীরা। আপনি জানেন কি এই বিষয়ে? আসলে দেখুন, আমরা যে বিশেষ করে ক্ষমতাসীন আওয়ামী লীগ, তারা কিন্তু অনেক উন্নয়ন করেছে, অর্জন যদি বলার মতো অনেক কিছুই আছে। তো সেক্ষেত্রে এরকম বড় একটি দল দীর্ঘদিন ক্ষমতায় রয়েছে, তো তারা কিন্তু তাদের যে এমপি মনোনয়ন দেওয়া হয়, এখানে কিন্তু ত্যাগীদের আমরা মূল্যায়ন করতে দেখি না। বিশেষ করে মন্ত্রিসভাতেও একই অবস্থা। যারা সজ্জন, যাদের নামে কোনো রিপোর্ট নাই, যারা দেশ নিয়ে চিন্তা করেন, তাদের অনেককেই রাখা হয়নি এবারের মন্ত্রিসভায়। তো সেক্ষেত্রে যারা ব্যবসায়ী, যারা ধর্নাঢ্য বা নানান ক্রাইটেরিয়া আছে, নানান আছে, তো সেই মনোনয়নের ক্ষেত্রে কিন্তু সেইগুলো বিবেচনা করা হয়। যারা মাঠের রাজনীতি কিন্তু একটা অঙ্ক কিন্তু সূত্র ধরে অঙ্ক করতে হয়। তো সেই সূত্র যদি আপনি না জানেন, তাহলে তার রাজনীতি করতে পারবেন না। কারণ একজন দেখেন, তৃণমূল পর্যায়ে একজন রাজনীতিক, তিনি কিন্তু অনেক চোরাই উতরাই পেরিয়ে একটা পর্যায়ে আসেন, অথচ তাকে যদি মূল্যায়ন না করা হয়, তাকে মূল্যায়ন না করে যদি হাইব্রিড, যে ওবায়দুল কাদের যেটা বলেন কাওয়া, তো তাদেরকেও যদি মূল্যায়ন করা হয়, তাহলে তো এগুলো হবে, এটা স্বাভাবিক ব্যাপার। আমার মনে হয় যে আওয়ামী লীগকে উচিত অবশ্যই যারা প্রবীণ, ত্যাগী, দলের জন্য যাদের কন্ট্রিবিউশন আছে, দলের জন্য যারা নির্যাতিত, তাদেরকে মূল্যায়ন করা অবশ্যই উচিত, দেশের স্বার্থে, দলের স্বার্থে। মনির, সমকাল থেকে আমরা একটা শিরোনাম নিচ্ছি। আসলে যে প্রাণহানির সংখ্যা কিন্তু কম না, আর এই প্রাণহানির দায় কিন্তু কেউই নিতে রাজি না। যেমন মির্জা ফখরুল ইসলাম বলেছেন যে নজিরবিহীন হত্যাকাণ্ডের দায়ী সরকারি বাহিনী। আর সমকাল শিরোনাম করেছে, সংঘাত প্রাণহানির দায় কার? আসলে আপনার বিবেচনা কি বলছে, এই দায়ভারটা আসলে কার? সংঘাত প্রাণহানির দায় কার, এটি খুবই সহজ একটি ব্যাপার। দায় অবশ্যই রাষ্ট্রের, কারণ সরকার রাষ্ট্র পরিচালনা করছেন, সরকার কিন্তু এড়াতে পারে না। এখানে কিন্তু আমরা দেখেছি যে শিক্ষার্থীরা শান্তিপূর্ণ আন্দোলন করেছিল, বড়জোর তাদের হাতে ইট পাথর ছিল, যেগুলো তারা যখন তাদের উপর হামলা করছে, তারা কিন্তু তখন এইগুলো ছুটছে, আত্মরক্ষার্থে ছুটছে। তো আন্দোলন কিন্তু এগুলো থাকবে, এগুলোই আন্দোলনের সৌন্দর্য। যতই
হতাশাজনক হলে এটাই কিন্তু আমরা রেওয়াজ, এটাই কিন্তু দেখে আসছি পরিক্রমায়। তো সেক্ষেত্রে এই যে এতগুলো প্রাণ ঝরলো, আমি একটু কিছুক্ষণ আগেই বললাম, এতগুলো প্রাণ ঝরলো, বিশেষ করে সাধারণ শিক্ষার্থী এবং রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী আবু সায়েদ, সে ভাবতেই পারেনি যে আমি বুক পেতে দিলে, একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে বাস করি, আমি বুক পেতে দিলে আমার বুকে গুলি করবে, সে ভাবতেই পারেনি। অনেকটা আত্মবিশ্বাস নিয়েই সে কিন্তু বুকটা পেতে দিয়েছিল এবং সেখানে কিন্তু পুলিশ গুলি করেছে, এটা কিন্তু আমরা দেখেছি, ভিডিওতে দেখেছি। তো এটার দায় পুলিশ কোনোভাবে এড়াতে পারে না। এবং আমরা তো দীর্ঘ সময় ফিল্ডে, সংঘর্ষের সময় ফিল্ডেই ছিলাম, মাঠে কাজ করেছি, তো সেখানে খুব কাছ থেকে দেখেছি আসলে কিছু অতি উৎসাহী পুলিশ বাহিনীর মধ্যেও কিছু অতি উৎসাহী অফিসার ছিল, তারা কিন্তু স্বেচ্ছায় তারা গুলি করেছে। এবং অনেক অফিসারকে দেখেছি যে তারা এটা নিয়ে খুব মন খারাপ এবং তারা সায় দেয়নি, এমন পুলিশ অফিসারও ছিল। তো আমার মনে হয় এটি খুবই সহজভাবে সমাধান করা যেত, এত জল ঘোলা করা কোনো প্রয়োজনই ছিল না। অনেক মায়ের বুক খালি হলো, অনেক কিছুই হয়েছে, রাষ্ট্রের সম্পদ হয়েছে। যে কেপিআই ভুক্ত প্রতিষ্ঠান বিটিভি সেতু ভবনের মতো প্রতিষ্ঠানে হামলা হয়েছে, যে কেপিআই ভুক্ত প্রতিষ্ঠানে হামলা মানে কি? এটি রাষ্ট্রের সার্বভৌমত্বে আঘাত করা। একদম। তো এগুলো তো আসলে মেনে নেওয়া কষ্টকর, এগুলো তো আসলে আমাদের দেশকে অনেকভাবে পিছিয়ে দেওয়া হলো। এই যে ইন্টারনেট বন্ধ করা হলো, জি, ইন্টারনেট কিন্তু ইন্টেনশনালি বন্ধ করা হয়েছে, কারণ যে খাজা টাওয়ার, আমি তো দেখেছি খাজা টাওয়ারে কিন্তু কোনো আগুন লাগেনি, জি জি জি, তো তার 3 বিল্ডিং পরে কিন্তু আগুন লেগেছে এবং সেখানে কেবল পুড়ে গেছে, অপটিক্যাল যে কেবল থাকে সেগুলো পুড়িয়ে গেছে। এবং আরেকটা মজার তথ্য হচ্ছে খাজা সেন্টারের যে ক্যাপাসিটি, সেটি কিন্তু দেশের 10 ভাগ ইন্টারনেট তারা প্রোভাইড করে। জি, তো তা মনির, আজকে আমাদের সময় স্বল্পতা, আমরা আজকের মতো এই পর্যন্তই শেষ করছি। আপনাকে ধন্যবাদ।